তোমরা সবাই ভালো আছো আশা করি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছ, তাই না? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা আজকে লেখাগুলা কি বিগ ইনাফ দেখার জন্য? অবশ্য আই ডোন্ট থিংক আমি এটা চেঞ্জ করতে পারবো। সো তোমরা একটু স্ক্রিনটা বড় করে, আই থিংক মাইক ইয়েতে কি বলে, টিমসে চাইলে স্ক্রিনটা বড় ছোট নিজে নিজে করে নেওয়া যায়। সো লেখাটা একটু বেশি ছোট হয়ে গেলে তোমরা বড় করে। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি। আজকের থেকে আমরা হচ্ছে গিয়ে ডায়োড নিয়ে পড়া শুরু করব। ডায়োড অ্যাজ আ সার্কিট এলিমেন্ট আর কি। এতদিন তো আমরা গত ক্লাসে তো আমরা কাইন্ড অফ জাস্ট সেমিকন্ডাক্টর ওভারভিউ, ডায়োড কিভাবে বানাতে পারে এটার একটা ছোট আইডিয়া দিয়েছিলাম। তো আজকে হচ্ছে গিয়ে আমরা ফাইনালি ডায়োড নিয়ে অ্যাকচুয়াল আমাদের পড়া বা যা করতে হবে এই কোর্সে সেটা শুরু করব। তো ডায়োড হচ্ছে গিয়ে আমি মেইনলি পড়াবো আমাদের সেডরা স্মিথের যে বইটা আছে ওই বইটার থেকে, ওটার চ্যাপ্টার 4 7th এডিশনে। আর যদি পুরানো এডিশনের বই হয় তাহলে হয়তো বা চ্যাপ্টার 3, আমি ভুলে গিয়েছি। যাই হোক, তো এখন তোমাদের যদি মনে থাকে লাস্ট ক্লাস থেকে যে ডায়োড হচ্ছে গিয়ে আমরা একটা কি সেমিকন্ডাক্টর ডিভাইসেস, যেটা একটা টু টার্মিনাল ডিভাইস আমরা পিএন জাংশন দিয়ে বানিয়েছিলাম। সো সেমিকন্ডাক্টরকে ডোপ করে আমরা পিএন জাংশন, পি টাইপ আর এন টাইপ ডোপ করে একটা এরকম একটা ডিভাইস তৈরি করেছিলাম। পি সাইডে তোমার অনেকগুলা পজিটিভ ক্যারিয়ার ছিল বেশি, আর এন সাইডে তোমার অনেকগুলা নেগেটিভ ক্যারিয়ার ছিল। সো এই পজিটিভ নেগেটিভ ক্যারিয়ার দুই পাশে থাকা এটার একটা সার্কিট ডায়াগ্রামও এঁকেছিলাম আমরা, অর সার্কিট সিম্বল। সো এটা হচ্ছে গিয়ে তোমাদের সার্কিট সিম্বল দেখিয়েছিলাম। এক পাশটাকে আমরা বলতাম অ্যানোড, আরেকটা পাশকে বলা হয়েছিল ক্যাথোড। আর এটাই হচ্ছে কি তোমার সার্কিট ডায়াগ্রাম। সো আমরা এখন বিভিন্ন সার্কিটে এই পিএন জাংশন না এঁকে এভাবে একটা সিম্বল দিয়ে ডায়োড আঁকার চেষ্টা করব। আর আজকে আমরা যেটা কভার করব ক্লাসে সেটা হচ্ছে গিয়ে ডায়োডের টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স। এই যে এটা একটা টু টার্মিনাল ডিভাইস, এটা একটা সার্কিটে থাকলে সার্কিটটা কিরকম আচরণ করবে, কতটুকু কারেন্ট ফ্লো করবে, কিরকম বিহেভিয়ার হবে সেটা দেখব। তোমরা এর আগের কোর্সে তো রেজিস্ট্যান্স থাকলে কিভাবে করতে হয়, থেভনিং করতে হয়, এরকম অনেক রকম সার্কিট সলভ করেছো যখন তোমার শুধু রেজিস্ট্যান্স থাকে, বা হয়তো ইন্ডাক্টর ক্যাপাসিটর পরে দেখেছো। এখন আমাদের ডায়োড থাকলে কিভাবে আমরা সলভ করব সেটা দেখব। হ্যাঁ, আর তোমরা নিজেদেরকে সবাই একটু মিউট করে নিও। হ্যাঁ, ইফ ইউ আর নট স্পিকিং, আর কিছু বলতে চাইলে আনমিউট করে বলো। সো আমরা পড়বো হচ্ছে আজকে দেখবো এটা টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স, যেটাকে তোমরা হয়তো বা আইভি ক্যারেক্টারিস্টিক্সও বলে থাকতে পারো, অথবা অনেক সময় এটাকে ওদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সও বলবো, এরকম বিভিন্ন নাম আছে। তো বেসিকলি আমরা এটার মধ্যে দিয়ে দুই টার্মিনালে ভোল্টেজ কারেন্টের রিলেশনশিপ কি দেখব। আর তারপর আমরা শুরুতে দেখব যে আইডিয়াল ডায়োড সার্কিট কিছু দেখব, আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স আর আইডিয়াল ডায়োড সার্কিটে থাকলে কিরকম করে কাজ করে সেটা দেখব। এখন ডায়োডে যাওয়ার আগে চলো আমরা একটু মনে করি রেজিস্টারটা আসলে কি করে কাজ করত। তো রেজিস্টারও তো ডায়োডের মতন একটা কি টু টার্মিনাল এলিমেন্ট, এরকম একটা টু টার্মিনাল এলিমেন্ট। সো টার্মিনাল বলতে বোঝায় আসলে কোন, মানে কয়টা লিড আছে যেখানে তুমি অন্য জিনিস কানেক্ট করতে পারবা। তো এখানে একটা রেজিস্ট্যান্স একটা টু টার্মিনাল ডিভাইস, এটার মধ্যে দিয়ে কারেন্ট মনে করো যদি আই হয়, আর এটাকে যদি আমরা ভোল্টেজ ভি বলি, তাহলে তোমার এই ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপ কি কি দ্বারা ডিফাইন্ড হয়? রেজিস্ট্যান্সের ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ বলতো কোন সূত্র থেকে আমরা পাই, বা কোন ল থেকে পাই এদের রিলেশনশিপ, মনে আছে? ওহমস ল। রাইট, ওহমস ল থেকে পাই। সো আমাদের ওহমস ল কি? ভি যদি ম্যাথমেটিক্যালি বলি তাহলে কি, জাস্ট ভি ইজ ইকুয়াল টু আই আর। তোমার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে
যে কারেন্টটা ফ্লো করে সেটা হচ্ছে গিয়ে তার দুই পাশের বিভব পার্থক্যের সমানুপাতিক, or the voltage drop created হচ্ছে গিয়ে কারেন্ট ফ্লোর উপর ডিপেন্ড করে, এরকম একটা স্টেটমেন্ট দিতে পারে given all other things are constant. সো আমরা এটা যদি একটা I ভার্সেস V আঁকি তাহলে এটা দেখতে কেমন হবে? একটা লিনিয়ার কার্ভের মতন হবে না? এখানে যদি আমরা ধরো V এর ভ্যালু যদি পজিটিভ হয় তোমার কারেন্টও কি হবে? পজিটিভ হবে। আবার যদি V এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে কারেন্টের ভ্যালুও নেগেটিভ হবে। সেটা একটা লিনিয়ার কার্ভের মতন, আর স্লোপটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্সের সমানুপাতিক। তো এটা তোমরা খুব ভালো করে জানো, এখানে তোমাদের নতুন কিছু নাই। এখন ডায়োডের ক্ষেত্রে কি হবে? হোয়াট ইজ দ্য V and I রিলেশনশিপ? টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম হয়? তো সেইটা আমরা এখন দেখার চেষ্টা করি। তো এরকম যদি তোমার একটা ভোল্টেজ ডায়োড হয়, এটার অ্যাক্রস এটার দুইটা টার্মিনাল দিলাম, মনে করো এটার অ্যাক্রসে ভোল্টেজকে ডিনোট করলাম প্লাস মাইনাস ভি, আর এটার কারেন্টকে বললাম আর। সো এটার টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে আসলে কিরকম হবে সেটাই আমাদের এখন দেখতে হবে। সো ডায়োডের ক্ষেত্রে ডায়োডটা রেজিস্টারের মতন আসলে না। ডায়োডের একটা মজার জিনিস হচ্ছে গিয়ে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে শুধুমাত্র যদি এইটার দুই টার্মিনালের অ্যানোড আর ক্যাথোডের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা পজিটিভ হয়। মানে এই ভিটা যখন পজিটিভ হবে তখন কারেন্ট ফ্লো করবে, আর এই ভিটা যদি নেগেটিভ হয় মানে তোমার টার্মিনাল 1 এর ভোল্টেজ যদি টার্মিনাল 2 এর ভোল্টেজের চেয়ে কম হয় তাহলে হচ্ছে গিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। এটাই ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। শুধু একদিকে কারেন্ট ফ্লো করে, এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু এইদিকেও কারেন্ট ফ্লো করতে পারে 1 থেকে 2, 2 থেকে 1 এও যেতে পারে। বাট ডায়োডের ক্ষেত্রে শুধুমাত্র 1 থেকে 2 কারেন্ট ফ্লো হতে পারে, 2 থেকে 1 এ হতে পারে না। এটাই এটার ক্যারেক্টারিস্টিক্স। তো আমি যদি ম্যাথমেটিক্যালি লিখতে চাই তাহলে বলতে পারি একটা ডায়োডের ক্ষেত্রে তোমার I is equal to 0 যদি ভোল্টেজ স্মলার দেন 0 হয়। ঠিক আছে, এটা যদি এখন আমি একটা ছবি আঁকি এখানটায়, তাহলে ছবিতে আমার V is equal to 0 এর চেয়ে ছোট যে অংশ সেই অংশে কারেন্টটা কি 0 হয়ে গেল। আরেকটা কন্ডিশন হচ্ছে গিয়ে I will flow I not equal to 0 যখন V is greater than 0। এই দুইটা টার্মিনালের ক্রসে তুমি যদি কোনো পজিটিভ ভোল্টেজ দাও, মানে টার্মিনালের ডিফারেন্সটা যদি পজিটিভ হয় তাহলে তোমার কারেন্ট ফ্লো হবে। এবং কারেন্ট ফ্লোর মান মানে কারেন্ট ফ্লো হবে মানে কি, কতটুকু কারেন্ট ফ্লো হবে? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেমন আমাদের একটা সূত্র ছিল ওহমস ল, এটার ক্ষেত্রে তো আমি বলছি খালি কারেন্ট ফ্লো হবে আর হবে না। এখন কারেন্ট ফ্লো কতটুকু হবে এটা আসলে ডিটারমিন করবে তোমার ডায়োডের চারপাশের সার্কিটে আর কি লাগানো আছে। সো কারেন্ট ক্যান বি এনিথিং ডিপেন্ডিং অন দ্য রেস্ট অফ দ্য সার্কিট। সো আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আমরা যখন গ্রাফটা আঁকবো তখন দেখাবো যে যখন ভি গ্রেটার হবে তখন এনি কারেন্ট ক্যান ফ্লো। এখানে তুমি গ্রেটার কতটুকু গ্রেটার দিচ্ছ আর ম্যাটার করে না, জাস্ট গ্রেটার দিলেই এনি ভ্যালু অফ কারেন্ট ক্যান ফ্লো। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স বলে এটাকে, যে I হচ্ছে গিয়ে 0 যখন V less than 0, আর I not equal to 0 can be any current when V is greater than 0। ঠিক আছে, তো এখন তাহলে কি দুইটা কন্ডিশন পাওয়া গেল। এখন এই টার্মিনালের অ্যাক্রসে তুমি যদি ভোল্টেজ লেস দ্যান 0 হয়ে থাকে তাহলে এই কন্ডিশনে তাকে বলে হচ্ছে রিভার্স বায়াস বা রিভার্স বায়াসিং। ঠিক আছে, তোমার পিএন জাংশনের অ্যাক্রসে ডায়োডের অ্যাক্রসে যদি পি টার্মিনালের ভোল্টেজ এন টার্মিনালের ভোল্টেজের চেয়ে ছোট হয় তখন তাকে আমরা বলি রিভার্স বায়াসিং। ঠিক আছে, আর যদি অপোজিটটা হয় তখন তাকে বলে হচ্ছে গিয়ে ফরওয়ার্ড বায়াসিং।
সো আমরা যখন কোনো সেমিকন্ডাক্টর ডিভাইস নিয়ে অ্যানালাইসিস করব তখন এটার অ্যাক্রসে আসলে একটা ডিসি ভোল্টেজ দিতে হয় এবং ডিসি ভোল্টেজটা একে দেওয়াটাকেই বলে হচ্ছে গিয়ে বায়াসিং। আরো যখন সামনে আমরা মসফেট পড়বো বিজেটি পড়বো তখন এই কথাটা বারবার আসতে থাকবে, বায়াসিং। সো রিভার্স ফরওয়ার্ড বায়াসিং, এটা তোমরা মনে রেখো। পি এর ভোল্টেজ যদি গ্রেটার দেন এন হয় তাহলে হচ্ছে গিয়ে ফরওয়ার্ড, আর উল্টাটা হলে হচ্ছে রিভার্স। এবং এই ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা তোমরা মনে রেখো সেটা হচ্ছে গিয়ে এটা এই ভিটা কিন্তু রিলেটিভ বিটুইন 1 and 2। এখানে তোমার V1 এর ভোল্টেজ যে পজিটিভ আর V2 এর ভোল্টেজ নেগেটিভ হতে হবে এমন কিন্তু নাই, দুইটাই নেগেটিভ ভোল্টেজ হতে পারে, কিন্তু 1 এর ভোল্টেজ 2 এর চেয়ে গ্রেটার হলেই হবে। ডেল্টা ভিটা পজিটিভ নেগেটিভ নাকি সেইটার উপর ডিপেন্ড করে বায়াসিং হয়। এখন এই কন্ডিশন গুলাকে অলসো বলে হচ্ছে গিয়ে অফ, আর এটা হচ্ছে গিয়ে অন। আর সার্কিট যখন আমরা চিন্তা করব যে ডায়োড যখন অন অফ তাহলে সার্কিটে আসলে কি হয়, তোমরা ওপেন সার্কিট, শর্ট সার্কিট এগুলা কনসেপ্টের কথা শুনছো না? সো যখন এইটা রিভার্স বায়াস তখন তোমার ডায়োডটা উইল অ্যাক্ট লাইক এন ওপেন সার্কিট, ঠিক আছে, ওপেন। আর যখন তোমার ডায়োডটার ফরওয়ার্ড বায়াস তখন ইট উইল অ্যাক্ট লাইক আ শর্ট সার্কিট। এখন তোমাদের মনে আছে ওপেন সার্কিটের মধ্যে কারেন্টের ভ্যালু কত? ম্যাম 0। রাইট। আর শর্ট সার্কিটের মধ্যে ভোল্টেজ ড্রপের ভ্যালু কত? 0। রাইট। সো এখন তোমরা এটা আমরা যখন মনে করো কেউ তোমাকে একটা সার্কিট দিল, বললো আইডিয়াল ডায়োড কনসিডার করে তোমরা এই সার্কিটটা সলভ করো, তখন আমাদের যেটা করতে হবে নাম্বার 1 হচ্ছে গিয়ে বুঝতে হবে ডায়োডটা কিভাবে বায়াস করা আছে, রিভার্স বায়াস আছে না ফরওয়ার্ড বায়াস আছে। তারপর যদি রিভার্স বায়াস থাকে তাহলে আমরা একটা ডায়োডটাকে উঠাই দিয়ে একটা ওপেন সার্কিট আঁকবো, তারপর আমরা অ্যানালাইজ করব আমাদের সার্কিটটা আমাদের পুরানো সব টেকনিক দিয়ে। আর যদি ফরওয়ার্ড বায়াস করা থাকে তাহলে আমরা ডায়োডটাকে একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিব, ঠিক আছে। তারপর এটাকে V is equal to 0 ধরে যা যা সলিউশন করা লাগবে সেটা আমরা করে দিব। সো এইটা বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি? সো এইটার রেজিস্ট্যান্স থাকলে কি করতে হতো তোমাদের তো সবার মনে আছে যে রেজিস্ট্যান্স থাকলে আমরা V is equal to IR সূত্রটা ইউজ করে আমাদের KVL KCL সবকিছু করতাম। আর ডায়োডের এরকম ছবি থাকলে আমরা সেটাকে রিপ্লেস করার চেষ্টা করব একটা ওপেন সার্কিট বা শর্ট সার্কিট দিয়ে, তারপর অ্যানালিসিস করব। তাহলে চলো আমরা একটা খুবই সিম্পল সার্কিট দিয়ে ব্যাপারটা এক্সপ্লেইন করার চেষ্টা করি। হ্যাঁ, সো প্রথমটা হচ্ছে গিয়ে মনে করো তোমার একটা এরকম সার্কিট আছে, এভাবে একটা ডায়োড কানেক্টেড আছে, এটা মনে করো 10 ভোল্ট, এটা মনে করো 1 কিলো ওহম, এখান দিয়ে মনে করো আমাদের কারেন্ট কত যাচ্ছে আর এখানে ভোল্টেজ কত এটা বের করতে বলেছে তোমাকে। হ্যাঁ, এটা আমাদের একটা প্রবলেম দিয়েছে। এখন রিমেম্বার বলেছিলাম গত ক্লাসে যে আমাদের এই ক্লাসে আমাদের এই ভোল্টেজ সোর্সটাকে বইয়ের মধ্যে অনেক সময় এভাবে আঁকা থাকবে। এটার একটা তোমাদের আগের বইগুলাতে কিভাবে আঁকা থাকতো? নরমালি এভাবে আঁকা থাকতো না? এরকম করে আঁকা থাকতো না আমাদের আগে? So this is something Yes, probably ma'am. right. So this is something যেটা তোমরা হয়তো দেখে অভ্যস্ত, কিন্তু এটা আর এটা আসলে একই জিনিস। So এই পয়েন্টটার ভোল্টেজ হচ্ছে গিয়ে 10 ভোল্ট, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা তো আসলে একই জিনিস। এখন এটা একটু এটার চেয়ে কম্প্যাক্ট না দেখতে, জায়গাও কম লাগছে। So এইরকম সার্কিটে আমরা এখন থেকে অভ্যাস করে নিব যে এইরকম করে যদি দেওয়া থাকে এটার মানে এটা, এবং সেইভাবে সার্কিট অ্যানালাইসিস করা আমরা শিখে যাব এখন। হ্যাঁ, সো যেহেতু আমাদের এটা প্র্যাকটিস করতেই হবে আমরা এখন থেকে এইটাকে বাদ দিয়ে এরকম করেই সার্কিটটা অ্যানালাইজ করা প্র্যাকটিস করতে থাকি। তো এটা একটা সার্কিট, আবার এটাকে উল্টা করে কানেক্ট করে আরেকটা সার্কিট আঁকলাম। হ্যাঁ, 10 ভোল্ট 1 কিলো ওহম,
এখান দিয়ে কারেন্ট কি যাচ্ছে সেটাও আমরা দেখছি। তো এখন তোমার সার্কিট এ আর সার্কিট বি আমরা এখন বের করব এই কারেন্টের মান কত, ভোল্টেজের মান কত। সো কারেন্ট আর ভোল্টেজের মান কত করার জন্য আমাদের আসলে প্রথমে কি করতে হবে, দেখতে হবে ডায়োডগুলা কিভাবে বায়াসড আছে সার্কিটে, তাই না? তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখি, প্রথমটার টার্মিনাল এটা হচ্ছে গিয়ে তোমার কি, এটা তোমার অ্যানোড টার্মিনাল। অ্যানোড টার্মিনালটার ভোল্টেজ কি, 0 ভোল্ট এখানে। আর ক্যাথোড টার্মিনালটার ভোল্টেজ কি, এখানে যদি 10 ভোল্ট থাকে, এখানে যদি 1K থাকে, এটা কি সাম সর্ট অফ পজিটিভ ভোল্টেজ হবে, রাইট? কত আমরা হয়তো জানি না এখনই, বাট এটা তো একটা পজিটিভ কোয়ান্টিটি হবে। সো তোমার দেখো এখন ক্যাথোডে হচ্ছে গিয়ে 0 আর অ্যানোডে হচ্ছে সাম সর্ট অফ, সরি উল্টা বলেছি, আমাদের ক্যাথোডে হচ্ছে গিয়ে সাম সর্ট অফ পজিটিভ কোয়ান্টিটি আর অ্যানোডে হচ্ছে গিয়ে 0 কোয়ান্টিটি, তাই না? তাহলে এটা রিভার্স বায়াস না ফরওয়ার্ড বায়াস কি হবে? রাইট, সো আমাদের এটা হচ্ছে গিয়ে তাহলে রিভার্স বায়াস আছে। তো রিভার্স বায়াস হলে আমাদের সার্কিটটা কেমন হবে দেখতে? রিভার্স বায়াস, রাইট। সো আমরা এখন একটা ওপেন সার্কিট আঁকবো এখানটায়, তাই না? 1 কিলো ওহম 10 ভোল্ট। তাহলে ওপেন সার্কিটের মধ্যে এই কারেন্টের ভ্যালু কত? 0। আর এই ভোল্টেজটা কত? কারেন্ট যদি 0 হয় এটা হবে 10 ভোল্ট, রাইট? তাহলে আমাদের এইটা হয়ে গেল। আমাদেরকে তো প্রশ্নই করেছিল এই ভোল্টেজ কি কারেন্ট কি। এটা যেহেতু আমাদের রিভার্স বায়াস, তাই এটা আমরা একটা ওপেন সার্কিট আঁকলাম। তারপর এখানকার কারেন্ট তাহলে 0, ভোল্টেজ হচ্ছে এখান দিয়ে কি 10 ভোল্টটাই এখানে। নাও হোয়াট অ্যাবাউট দিস ওয়ান, এটাতে এসে কি হলো? এখানকার ভোল্টেজ এখন কত আমাদের? এখানে হচ্ছে ক্যাথোডের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, অ্যানোডের ভোল্টেজ হচ্ছে গিয়ে সাম সর্ট অফ, যদি কারেন্ট ফ্লো করে সাম সর্ট অফ পজিটিভ কোয়ান্টিটি হবে, তাই না? এটা তো নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই। তাহলে এটা কি বায়াস? ফরওয়ার্ড ব্যাস। রাইট, তাহলে এটা আমাদের ফরওয়ার্ড বায়াস। তাহলে আমরা ফরওয়ার্ড বায়াসের একটা ছবি এঁকে ফেলি। ফরওয়ার্ড বায়াস হলে আমাদের এটা কি শর্ট সার্কিট হয়ে যাবে, তাই না? তাহলে এখান দিয়ে কত কারেন্ট ফ্লো করছে? কারেন্ট শর্ট সার্কিট হলে এই জায়গাটার ভোল্টেজ হচ্ছে 0, কারেন্ট কত তাহলে? 10, আচ্ছা হ্যাঁ 0.01 বা 10 মিলি অ্যাম্পিয়ার্সও বলতে পারি, তাই না? 10 ভোল্ট ডিভাইডেড বাই 1 কিলো ওহম 10 মিলি অ্যাম্পিয়ার্স। তো আমাদের এটাও সলভ করা হয়ে গেল। তো আমরা যদি ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস বের করতে পারি, তাহলে আমরা আমাদের করেসপন্ডিং শর্ট সার্কিট না ওপেন সার্কিট সেটা আঁকলে ইজিলি সলভ করে ফেলতে পারবো। এখন এটা একটা খুবই সিম্পল সার্কিট ছিল, এটা তো তুমি সলভ করে ফেলতে পারলা, দেখেই বুঝতে পারলা রিভার্স বায়াস না ফরওয়ার্ড বায়াস আছে, তাই না? বাট সবসময় তো এরকম নাও হতে পারে। এখন মনে করো আমি আরেকটা সার্কিট আঁকি, আরেকটা সার্কিট দেখতে তোমরা আমার সাথে সাথে এঁকো, হ্যাঁ? তাহলে তোমাদেরও অঙ্কটা করা হবে আর তোমাদের একবারে শেখাও হয়ে যাবে নিজে নিজে করতে গেলে, ঠিক আছে? তো এখন এইটা হচ্ছে গিয়ে তোমার, আমি মনে বললাম এটা একটা নতুন সার্কিট, এটা তোমার সলভ করতে হবে। এখন এইটার ক্ষেত্রে আমার দুইটা ডায়োড আছে, প্রথমে তো দুইটা ডায়োড আছে। তারপর হচ্ছে গিয়ে দেখো, আগের বার তো আমরা খুব ইজিলি বলতে পেরেছিলাম এই জায়গার ভোল্টেজটা কিরকম হবে, এই জায়গার ভোল্টেজটা পজিটিভ না নেগেটিভ হবে সেটা তো আমরা দেখেই বলতে পারছি যে আচ্ছা এটা যাই হোক নেগেটিভ হওয়ার চান্স তো অলমোস্ট নাই, 0 চান্সেস।
এইটার ক্ষেত্রে আমরা তো খুব ইজিলি কি বলতে পারছি এখানকার ভোল্টেজটা কি হবে, এই দুইটা ডায়োড পজিটিভ না নেগেটিভলি বায়াসড হবে, এটা তো ডিপেন্ড করে আসলে এই জায়গাটার ভোল্টেজটার উপর, তাই না? তুমি বলতে পারো এই ভোল্টেজটা হয়তো পজিটিভ কিছু একটা হবে, এই ভোল্টেজটা পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা দেখেই তো বলা যায় না। নেগেটিভ হতে পারে যেহেতু এখানে -10 আছে, আবার পজিটিভও হতে পারে, এই রেজিস্ট্যান্স ডিভাইডার সার্কিটটার উপর ডিপেন্ড করে না। তো এখন এটা আমরা কি করব, এরকম কন্ডিশন আসলে আমাদের কি করতে হবে, কিভাবে সার্কিট সলভ করব, আগের থেকে তো আমরা শিওর হতে পারছি না কি হবে। এখন কোনো কিছুর ক্ষেত্রে আমরা যদি শিওর হতে না পারি যে ভোল্টেজ বায়াসিং গুলা কি হবে, তাহলে আমাদের যেটা করতে হবে আসলে আমরা ধরে নিব ডায়োডগুলা বায়াসিং, কিভাবে বায়াস করা আছে আমরা ধরে নিব, একভাবে বায়াস ধরে নিলাম আমাদের যা মনে হয়, এটার কোনো রুল নাই কিভাবে ধরবা, ফরওয়ার্ড বায়াস ধরবা সবগুলা না রিভার্স বায়াস ধরবা সবগুলা, এটা তোমার ইচ্ছা। তারপর আমাদের যা ধরে নিব কন্ডিশন সেই ওয়াইজ আমরা একটা সার্কিট সলভ করব, সলভ করে দেখব আমাদের অ্যাসাম্পশনটা ঠিক আছে কিনা, ধরো কারেন্টের ভ্যালুগুলো সব ঠিক আসছে কিনা, যেটা ধরো পসিবল এরকম আসছে কিনা সেটা দেখবো। তো চলো আমরা এই এক্সাম্পলটা করি, তাহলে যেটা মিন করছি সেটা হয়তো ইজি হবে বুঝতে। তো আমরা এরকম মোর যেখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো না বায়াস গুলা কিরকম আছে প্রত্যেকটা ডায়োডের ক্ষেত্রে, সেই সব ক্ষেত্রে we are going to assume bias conditions and solve the circuit। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে চিন্তা করি, ফার্স্ট কেস হচ্ছে কি আমাদের, মনে করো আমাদের কেস নাম্বার 1 হচ্ছে D1 and D2 are both forward biased। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট। তো দুইজনই যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে তুমি ইকুইভ্যালেন্ট সার্কিটটা এঁকে ফেলো, তো তোমরা দেখো আমার সাথে ম্যাচ হয় নাকি, তোমরা নিজেরা একটু চিন্তা করে আঁকো। এখন আমি ফরওয়ার্ড বায়াস মানে কি, ফরওয়ার্ড বায়াস মানে তো আসলে শর্ট সার্কিট, আমার এখানেও আরেকটা শর্ট সার্কিট হবে, তারপর দেখো তো ঠিক আছে নাকি, আমার ড্রয়িংটা কি ঠিক হলো? এটা হচ্ছে কি তোমার সেই ভি যেটা বের করতে বলছে, আর এটা হচ্ছে তোমার আই যেটা বের করতে বলছে। ঠিক আছে, সেইটা হচ্ছে গিয়ে তোমার ইকুইভ্যালেন্ট সার্কিট, এখানকারটা একটা শর্ট সার্কিট হয়ে গেল, এখানকারটা একটা শর্ট সার্কিট হয়ে গেল, এই যে এই দুইটা রিপ্লেস করে। এখন আমাদের বের করতে হবে আই আর ভি এর মান। তাহলে এই দুইটা বের করতে গেলে চলো আমরা আরো কয়েকটা কারেন্টের মান ধরে নেই। মনে করি এই কারেন্টটা হচ্ছে I2 আর এটা হচ্ছে গিয়ে I প্রাইম। ঠিক আছে, তাহলে আমরা একটা কেসিএল করি এই ভি এর এই জায়গাটায়, একটা কেসিএল করে এক্ষেত্রে কি হয়, তোমার আসবে I প্লাস I2 ইকুয়াল টু কি হবে I প্রাইম। তাহলে আমার I এর ভ্যালু তো আমরা জানি না, I2 এর ভ্যালু কি? রাইট, আমরা I2 প্রাইমের ডিরেকশনও চেঞ্জ করে দিতে পারি, নয়তো দাঁড়াও এটাকে এই পাশে লিখি, তাই না? এই পাশে লিখলেও তো হয়। সো আমরা প্লাস I প্রাইম ইকুয়াল টু 0 লিখতে পারি, তাই না? হয়েছে এবার? সো আমরা 0 10 মাইনাস 0 ডিভাইডেড বাই 5k, এটা হচ্ছে তোমার I2, I1 হচ্ছে গিয়ে কি, I1 হচ্ছে এই দিক থেকে আসে যদি -10 মাইনাস 0 ডিভাইডেড বাই 10k, তাই না, ইকুয়াল টু 0। তাহলে I ইজ ইকুয়াল টু কি হলো, I প্লাস 2 মিলি অ্যাম্পিয়ার মাইনাস 1 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু 0, সুতরাং I ইজ ইকুয়াল টু -1 মিলি অ্যাম্পিয়ার, তাই না? ঠিক আছে আমার অঙ্ক? আর তোমার ভি তো ইকুয়াল টু 0।
তাহলে আমরা যদি ডিসাইড করি যে বোথ D1 and D2 আর ফরওয়ার্ড বায়াস, তাহলে আমার I এর ভ্যালু আসছে -1 মিলিঅ্যাম্পিয়ার আর আমার V এর ভ্যালু আসছে 0। এখন -1 মিলিঅ্যাম্পিয়ার মানে কি? -1 মিলিঅ্যাম্পিয়ার মানে আসলে কারেন্টটা ফ্লো করছে কি এইদিকে না, 1 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে এইদিকে। এখন ডায়োডের ক্ষেত্রে উল্টা দিকে কি কারেন্ট যেতে পারে? তুমি যদি ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স দেখো, ইজ দেয়ার এনি চান্স টু হ্যাভ নেগেটিভ কারেন্ট? No, ma'am. তো নেগেটিভ কারেন্ট তো আসলে হতে পারে না। তাহলে আমার এই অঙ্কটা তো ঠিক হয় না, তাই না? এই যে আমি যে বললাম এটা নেগেটিভ, আমার অঙ্ক বলছে এটা -1 মিলিঅ্যাম্পিয়ার, তাহলে আমাদের এই অ্যাসাম্পশনটা ঠিক হয় নাই। D1 and D2 বোথ ফরওয়ার্ড বায়াস, এটা ঠিক হয় নাই। D2 ফরওয়ার্ড বায়াস হতেই পারে, এই যে এটার ভ্যালু যদি 0 হয়, D2 তো ফরওয়ার্ড বায়াস, কারেন্টও যাচ্ছে ঠিক মতন 2 মিলিঅ্যাম্পিয়ার এটার ভিতর দিয়ে, D2টা হয়তো বা ঠিক আছে, D1 এরটা আমাদেরকে ঠিক নাই। এখন যেহেতু D2 ঠিক আছে, D1টা মনে হচ্ছে ঠিক নাই, তাহলে আমরা নেক্সট অ্যাসাম্পশন করতে পারি যে D1 হচ্ছে রিভার্স বায়াস এন্ড D2 হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এই অ্যাসাম্পশনটা করি এবার তাহলে। হ্যাঁ, তাহলে আমরা যদি সার্কিটটা রিড্র করি এই অ্যাসাম্পশন দিয়ে, তাহলে কিরকম হয় দেখতে? আমাদের D1টা ফরওয়ার্ড, D2টা ফরওয়ার্ড বায়াস, তো এখানে আবার আগের মতন একটা শর্ট সার্কিট আঁকলাম। এটার ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে এখন ওপেন সার্কিট, ঠিক আছে? এখানে ওপেন সার্কিট, এটা আমাদের V, আর এটা হচ্ছে গিয়ে আমাদের -10 ভোল্ট, এটা হচ্ছে গিয়ে 10 ভোল্ট, এটা হচ্ছে গিয়ে 5K, এটা হচ্ছে গিয়ে আমার 10 কিলো ওহম। আবার আমরা আগের মতন তাহলে ইকুয়েশন গুলা লিখি, I প্রাইম যদি লিখে থাকি, তাহলে আমরা কি এটা যদি সলভ করি তাহলে আমাদের কি হবে? I 0, এখানে তো I এর আর কোনো ভ্যালু নাই, তাই না? I তো 0, তাহলে I2 আর I1 এই দুইটা কি ইকুয়াল না? I2 is equal to নেগেটিভ I প্রাইম না, সরি I1 না, প্রাইম। এটা কি ঠিক আছে? এটা তো একই লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে, দিস ইজ ওয়ান কারেন্ট অনলি। এখন I প্রাইম আর I2 তো সেম হতে হবে, ওরা তো আর দুই ডিরেকশনে ফ্লো করতে পারে না। তাহলে I2 is equal to -I1 প্রাইম। আর I2 এর ভ্যালু কি হবে? I2 এর ভ্যালু আমরা একবারে লিখতে পারি 10 -10 divided by 5 plus 10K, তাহলে এটা 20/15 মিলিঅ্যাম্পিয়ার। আর সেখান থেকে আমরা V এর ভ্যালু পেতে পারি 10 - 5 times 20 divided by 15, এটা কি হবে? This is 10 minus say 6.66, তাহলে এটা 3.33 ভোল্ট হবে না? তো I এর ভ্যালু হচ্ছে 0, ভোল্টেজের ভ্যালু হচ্ছে 3.33, এবং তোমার I2 এর ভ্যালুও একটা পজিটিভ কোয়ান্টিটি, মানে এই দিক দিয়ে ফ্লো করছে। তাহলে আমার D2 ফরওয়ার্ড বায়াস, বিকজ ইউ সি I2 ভ্যালুটা তো আমার পজিটিভ আসছে, তো সমস্যা নাই। আর D1 হচ্ছে নেগেটিভ বায়াস, মানে রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস হলে এটার সলিউশনটা আমাদের ঠিক মতোই হচ্ছে, আর ঝামেলা নাই। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট সলিউশন। সো এখন এই সার্কিটটাতে যেহেতু আমরা বায়াস কন্ডিশনগুলা ইমিডিয়েটলি বুঝতে পারি নাই, আমরা একটা কিছু ধরে নিয়েছিলাম, ধরার পর প্রথমবার ভুল হয়েছিল, কিন্তু সেকেন্ড টাইম আমরা ধরে যেই ক্যালকুলেশনটা করেছি ইট সিমস টু ম্যাচ। এখন এটার পর আমাদের আর অঙ্ক করার দরকার নাই, কারণ ইট অল ওয়ার্কস আউট। বাট তুমি চাইলে অন্য কন্ডিশনগুলোও ট্রাই করে দেখতে পারো, যে তুমি D2টাকে রিভার্স বায়াস করে দিয়ে D1টাকে ফরওয়ার্ড বায়াস করো, তারপর দেখো তোমার মিলে নাকি, অঙ্কটা ঠিক হবে নাকি। এইভাবে চেঞ্জ করে করে দেখতে পারো যে কোন কন্ডিশনটা মিলতে পারে। তো যখন অনেকগুলা ডায়োড থাকবে আর তুমি বুঝতে পারছো না কিরকম বায়াসিং হবে, তুমি ইচ্ছা মতন একটা ধরে নিয়ে তারপর তুমি অঙ্ক করবে, অঙ্ক করে দেখবে যে এটা একটা পসিবল ডায়োড কন্ডিশনের সলিউশনটা হলো নাকি। যেমন এখানে আমাদের নেগেটিভ কারেন্ট এসেছিল দেখে আমরা বললাম যে এটা তো সম্ভব না ডায়োডে,
তাহলে এটা তাহলে didn't work out, আমরা এই জন্য এটাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, যে এখন তোমাদের আরো যদি কমপ্লিকেটেড সার্কিট থাকে, তোমার এক বইয়ের পিছনে কিছু এক্সারসাইজেস থাকে, দুই একটা তোমরা ট্রাই করে দেখো। যদি দেখো যে তুমি সলভ করতে পারছো, তার মানে কি তুমি আইডিয়াল ডায়োড দিয়ে সার্কিট সলভ করা শিখে গেলা। ঠিক আছে, এখন ডায়োডের যে ইউনিক প্রপার্টি, এই যে এটা একদিক দিয়ে কন্ডাক্ট করবে কারেন্ট, আরেক দিক দিয়ে কন্ডাক্ট করবে না কারেন্ট, এই প্রপার্টিটা দিয়ে আমরা কি করতে পারি, কি অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারি? তোমাদের কোনো আইডিয়া আছে যে কি বানাতে পারি এটা দিয়ে, কি কাজ করাতে পারি? একদিক দিয়ে কখনো কি তোমার দরকার হতে পারে কোনো সার্কিট যেটা দিয়ে আমি খালি চাই একদিক দিয়ে কারেন্ট ফ্লো করুক, অন্য দিক দিয়ে না করুক, এমন কি কন্ডিশন আসতে পারে? রেকটিফায়ার্স এর জন্য। Right, so rectifier is a very common useful circuit, যেটাতে তুমি আসলে চাও তোমার মনে করো এসি কারেন্ট কি একটা পজিটিভ নেগেটিভ কোয়ান্টিটি আছে না এসি কারেন্টের, এসি ভোল্টেজের ওটার অ্যাভারেজ কি 0, আমরা এখন চাই যে অ্যাভারেজটা আর 0 রাখবো না, একটা অন্য অ্যাভারেজ ভ্যালু চাই, তখন আমরা ওটাকে কি একটা ডিরেকশন সেট করে দিতে পারি, রেকটিফিকেশনের কাজে ইউজ করতে পারি। সো ডায়োডের একটা খুব কমন অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে, তো আমরা এখন কিছু অ্যাপ্লিকেশন দেখছি ডায়োডের, এরকম ডায়োড সার্কিটে। একটা ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে গিয়ে রেকটিফিকেশন, তোমরা যেটা বললে। সো রেকটিফায়ার সার্কিট তো খুব সোজা, ডায়োড দিয়ে বানানো। মনে করো তুমি একটা এরকম ভোল্টেজ আছে, এসি ভোল্টেজ সোর্স, এখানে একটা ডায়োড দিলা, ঠিক আছে, আর তুমি এইখানে তোমার আউটপুট ভোল্টেজটা দেখলা। এখন এটার ক্ষেত্রে কি হবে, তোমার ইনপুটটা মনে করো এরকম দেখতে, এটা টাইম, এটা ভিআই, এটার তলায় আমি এখন V0 আঁকবো পরে, ঠিক আছে। সো এখানে আমার এরকম একটা ইনপুট সিগন্যাল আছে। এখন তোমার এই ডায়োডটা যদি না থাকতো, ইফ দেয়ার ওয়াজ নো ডায়োড, তোমার আউটপুটে কি হতো, এটা যেটা পাইছো সেটাই তুমি আউটপুটে পেতা। এখন যেহেতু তোমার ডায়োডটা আছে, ডায়োডটা কি করবে, ডায়োডটা খালি যখন ভি এর ভ্যালুটা পজিটিভ তখনই শুধু ও কন্ডাক্ট করবে, বাকি টাইম 0 দিবে, আবার কন্ডাক্ট করবে, আবার 0 দিবে। এখন তুমি একটা যদি এভারেজ করার কোনো সার্কিট পেতাম, মনে করো এখানে একটা যদি ক্যাপাসিটর থাকতো, তাহলে এইটার এভারেজ ভ্যালু হতো 0, কারণ এটা একবার চার্জ করতো, ডিসচার্জ করতো, ক্যাপাসিটরের আউটপুটে তুমি 0 পেতা। কিন্তু এইখানে তুমি যদি এটাকে একটা ক্যাপাসিটর লাগায় দাও, এভারেজ ক্যাপাসিটরটার আউটপুটে তুমি একটা এভারেজ ভ্যালু পাবা, which is not 0. এখন রেকটিফিকেশন তো দুই ভাবে হতে পারে, এভাবে যদি কানেক্ট করি তাহলে তুমি পজিটিভটা পাবে, কারণ কি এটা হচ্ছে গিয়ে তোমার অ্যানোড, এটা ক্যাথোড, অ্যানোডের ভোল্টেজ যখন ক্যাথোডের চেয়ে বেশি হবে তখন ক্যারি করে, মানে পজিটিভ হলে ক্যারি করে, না হলে করে না। এখন আমি যদি উল্টা করে লাগাই ভোল্টেজটা, এটাকে আমি মনে করো উল্টাই দিলাম, এইভাবে লাগালাম, এটাকে বাদ দিয়ে, তাহলে কি হবে, তাহলে শুধু তুমি এটা 0, এইটা আবার 0 পাবে, তাই না? তারপর what if I make a circuit like this, এরকম একটা সার্কিট বানাই যদি, আমার ইচ্ছা হলো আমি এরকম একটা সার্কিট বানালাম, এখন কি হবে আউটপুটটা, বলো তো তোমরা কি হবে আউটপুট এখন? সবগুলা ওয়েভ উপরে হবে বলছে, এরকম হবে? ইনপুট ভোল্টেজ এবং ম্যাম আউটপুট ভোল্টেজ সেম হবে। সেম আউটপুট হবে না? সেম আউটপুট হবে, কেন বলো তো? কারণ ম্যাম দুইটাই অ্যালাউ করতেছে। রাইট, এখানে যেটা হচ্ছে আসলে দেখো,
এট এ টাইম যে কোনো একটা অ্যাক্টিভ থাকে ফরওয়ার্ড। রাইট, এক্স্যাক্টলি। তো এখন তুমি মনে করো প্রথমটার পজিটিভ সাইকেলের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে একটা প্লাস ভ্যালু আসছে তাই না, তার মানে এটা অফ হয়ে যাচ্ছে কিন্তু এইটা অন আছে। তাহলে তুমি যদি একটা অফ এরকম ওপেন সার্কিট একটা শর্ট সার্কিট, একটা শর্ট সার্কিটের ভিতর দিয়ে কারেন্ট পাস করে যাবে, তো তুমি প্রথমে পাবা এই পজিটিভের জন্য এটা পেলা। তারপর মনে করো নেগেটিভ সাইকেল আসলো। নেগেটিভ সাইকেল আসলে কি হচ্ছে, উপরেরটা তোমার হচ্ছে গিয়ে শর্ট হয়ে যাচ্ছে, নিচেরটা ওপেন হয়ে যাচ্ছে তাই না। এখন যেহেতু উপরেরটা শর্ট হয়ে গেছে, নিচেরটা ওপেন কি তা দিয়ে আমার কি যায় আসে, ওই পাশ দিয়ে তো কারেন্ট ফ্লো করে যেতে পারবে তাই না, তাহলে ওই পাশটাও কন্ডাক্ট করবে। সো দুইটা এরকম অপোজিটলি কাপল ডায়োড থাকা মানে দ্য সেম অ্যাজ নট হ্যাভিং এনিথিং, যা আছে তাই পাস করে দিবে, কারণ একটা সাইকেলেও কন্ডাক্ট করবে আরেকটা সাইকেলেও কন্ডাক্ট করবে তাই না। এটা বোঝা গেছে। তো এখন যদি ওদেরকে আমরা প্যারালালি লাগাই দিতাম তাহলে এরকম সবগুলাকেই ওরা পাস করে দিত। সিরিজে লাগাই দিলে আবার কি হতো, মনে করো আমি যদি এরকম করে সিরিজে লাগাই ওদেরকে, এভাবে যদি সিরিজে লাগাতাম কি হতো ওদের, রাইট, তাহলে কেউই যেত জিরো। না, nobody would pass, right? কারণ আচ্ছা ঠিক আছে একটা কন্ডিশনে ও অন হলো কিন্তু ও তো আর অন হবে না, আবার কোন কন্ডিশনে ও অন হবে না ও অন হবে না, এটাকে যদি উল্টা করে দিই ওর জায়গাটা, তাই না। তো এই ক্ষেত্রে আমার কারেন্ট হবে জিরো। তো তোমার এখন যেভাবেই থাকুক না কেন তুমি হোপফুলি বের করতে পারবে যে কি কারেন্ট কন্ডাক্ট একটা সার্কিটে ডায়োড থাকলে কিভাবে কারেন্ট কন্ডাক্ট করবে, আইডিয়াল যদি তুমি চিন্তা করো। তাহলে এই যে প্যারালাল থাকলে কি হচ্ছে, আলাদা থাকলে কি হচ্ছে, এটা একটা থাকলে কি হচ্ছে, তারপর তোমরা তো এখানে শিখলে যে কি রকম ডিসি অনেকগুলা ডায়োড থাকলে কিভাবে তোমার সার্কিটটা অ্যানালাইজ করবে, সেটাও তো দেখা হলো। সো এখন ডায়োডের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে রেকটিফিকেশন, যেটা কাইন্ড অফ একটু অবভিয়াস অ্যাপ্লিকেশন। আরেকটা মজার অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে ডায়োড দিয়েও কিন্তু লজিক সার্কিট বানানো যায়। সো ইউ ক্যান মেক লজিক গেটস ইউজিং ডায়োডস। সো লজিক গেট কি, আমাদের এন্ড অর গেট না, এন্ড অর গেট আসলে কিভাবে, আমরা তো এতদিন অ্যালগোরিদমে দেখছি 0 1 0 এন্ড করলে 0 1 কে এন্ড করলে 0 পাওয়া যায়, 0 1 কে অর করলে 1 পাওয়া যায়, এভাবে শিখছি না আমরা বুলিয়ান লজিক। কিন্তু আসলে এগুলা কিভাবে কম্পিউটারে ইমপ্লিমেন্টেড হয়, কম্পিউটারে তো এটা ইমপ্লিমেন্ট হয় একটা ভোল্টেজ দিয়ে তাই না, আর এই ভোল্টেজটা অ্যানালাইজ করে কে, এন্ড গেট বা অর গেট এটা কে করে, আমি যে একটা কোড লিখি কম্পিউটারে এটা তো কোনো একটা ফিজিক্যাল সার্কিটের অ্যানালিসিসটা করতে হয়। সো সেই ফিজিক্যাল সার্কিট আমাদের কারেন্ট কম্পিউটার এগুলা ট্রানজিস্টর দিয়ে বানায় বা ডায়োড দিয়েও কিন্তু বানানো যায়। সো ডায়োড দিয়ে কিভাবে বানায় সেটা চলো আমরা একটু দেখি। তো মনে করি আমরা এখন আমাদের কম্পিউটারের জন্য লজিক 1 মানে হচ্ছে 5 ভোল্ট আর লজিক 0 মানে হচ্ছে 0 ভোল্ট, ঠিক আছে। তো জিরো কোনো সার্কিটের ভোল্টেজ লেভেল যদি 0 হয় আমরা মনে করব লজিক 0 দিচ্ছে, আর ভোল্টেজ লেভেল যদি হয় 1 ভোল্ট তাহলে ও হচ্ছে 1 দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আমাদের সার্কিট কনভেনশন যাকে বলে ধরে নিলাম। এখন সার্কিট কনভেনশন যদি এটা হয় তাহলে আমাকে বলো তো এই সার্কিটটা কি হিসাবে কাজ করবে। তো মনে করো তোমার এখানে এটা তোমার লজিক সার্কিট একটা বললাম, এটা তোমার আউটপুট ভোল্টেজ VY, ইনপুট ভোল্টেজ VA, ইনপুট ভোল্টেজ VB, এটা দিয়ে আমি বললাম এটা কি লজিক তুমি এখন বের করো। এখন লজিক কি বের করার জন্য আমাদের কি করতে হবে, এই VA VB তে ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজ 5 0 এগুলা দিয়ে একটা ট্রুথ টেবল বানানো উচিত না, যে দেখি আউটপুটটা কি হয় লজিক অ্যানালাইজ করার জন্য, তারপর ডিসাইড করি এটা এন্ড অর না কিসের মতন কাজ করছে। হ্যাঁ, তাহলে চলো আমরা একটা ট্রুথ টেবল আঁকি, VA VB
ভিওয়াই ভোল্টেজ কত হবে আমরা ডিটারমিন করব। আর ভিএ ভিবি মনে করো 0 1 1 0 এগুলো আমরা এখন অ্যাপ্লাই করব। তো প্রথমে যদি আমরা দুইটাতেই 0 ভোল্ট দেই, লজিক 0 দেই, তাহলে এখানকার ভোল্টেজ কি হবে বলো তো? এটা তোমার পি। হ্যাঁ, এখন 0 হলো কেন? বিকজ এই দুইটা কি কন্ডাক্ট করছে না করছে না, কি জন্য 0 হলো? এটা ওপেন সার্কিট না ক্লোজ সার্কিট আছে? গেস করতে পারবে কি হচ্ছে? আচ্ছা, এটা কঠিন লাগবে। লেটস সে আমি ওপেন ভিএতে, সার্কিট। হ্যাঁ ওপেন সার্কিট আছে কারণ এখানে রিভার্স বায়াস হয়ে আছে ওরা। এখন তুমি ভিএতে 5 ভোল্ট দিলা, ভিবিতে 0 ভোল্ট দিলা, তাহলে এই ডায়োডগুলোর বায়াস কন্ডিশন কি আর তোমার আউটপুটের ভ্যালু কি হবে? হ্যাঁ ঠিক বলেছ। অন্যরা বুঝতে পারছো? এখানে 5 ভোল্ট আছে, তার মানে কি এই জায়গাটায় 5 ভোল্ট আর এই জায়গাটায় ধরো আমি মনে করলাম একটা 0 ভোল্ট টাইপের কিছু আছে। হ্যাঁ, তাহলে এটা কি? এটা যদি ক্লোজ হয় এটা তাহলে ফরওয়ার্ড বায়াস, আর এখানে তো 0 ভোল্ট, এখানেও যদি 0 ভোল্ট হয় এটা তো ওপেন, এটা তো গ্রেটার দেন, মানে গ্রেটার দেন 0 হলো না, তাহলে এটা ওপেন। তাহলে এটা যদি ক্লোজ হয় আর এটা যদি ওপেন হয় আর এটা যদি 5 ভোল্ট হয় তাহলে ভিওয়াই এর ভ্যালুও কি 5 ভোল্ট হবে। আর এখান থেকে সাম কারেন্ট ফ্লো করছে, ওটা কত কারেন্টটা দিয়ে আমাদের চিন্তা নাই। এটা হচ্ছে তাহলে তোমার 5 ভোল্ট কন্ডিশন। এটা কি বোঝা গিয়েছে? এটা যদি বোঝা যায় এটার অপোজিটটা বলো তো কি হবে? এইটা যদি এখন 0 ভোল্ট দেই আর এটা যদি 5 ভোল্ট দেই তাহলে হ্যাঁ সেম কারণে ভিওয়াইও তাহলে আমাদের 5 ভোল্ট হলো, তাই না? এখন কি এটা যদি 0 ভোল্ট হয়, এটা যদি 5 ভোল্ট হয়, এটা হবে ফরওয়ার্ড বায়াস, এটা হবে রিভার্স বায়াস, তাহলে এটা তাহলে ওপেন শর্ট হয়ে গিয়ে এই জায়গাটায় তুমি 5 ভোল্ট পেলা। আর এখানে যদি আমার দুইটাই 5 ভোল্ট হয় তাহলে ভিওয়াই কত হবে? 5 ভোল্ট। রাইট, ভিওয়াই ও 5 ভোল্ট হবে। ভিওয়াই কিন্তু সাডেনলি 10 ভোল্ট হবে না। একটা ভোল্টেজ এট ওয়ান নোড ইজ অলওয়েজ ওয়ান ভোল্টেজ, রাইট? যোগ হয়ে যায় না নোডে ভোল্টেজ। তো এখানে আমাদের 5 ভোল্ট হলো, তাহলে এটা দেখে বলো তো আমাদের এই লজিক ফাংশনটা কি হলো? অর গেট হলো, তাই না? তো এটা অর গেটের মতন কাজ করছে না? এখানে তুমি 0 1 দিয়ে তোমার এই টেবলটা কি অর গেটের মতো কাজ করছে। সিমিলারলি তোমার এখন আমরা একটা এন্ড গেট হলে কিভাবে বানানো যায়, এন্ড গেট বানানোটাও খুব একটা কঠিন না। এখন আমি মনে করো এখানে দিলাম 5 ভোল্ট, এইখানে কানেক্ট করলাম এইভাবে, এটা হচ্ছে তোমার ভিওয়াই। এখন তুমি এই টেবলটা এটার জন্য ফিল করে দেখো তো কি আছে, তোমার নিজেরা নিজেরা একটু করো তো, এই একইভাবে দেখো। আমি তো বলেই দিলাম এটা এন্ড গেট করব, কিন্তু তাও তুমি দেখো তো এন্ড গেট হচ্ছে নাকি। এটা দিলাম 0 ভোল্ট 0 ভোল্ট 5 ভোল্ট 0 ভোল্ট 0 ভোল্ট 5 ভোল্ট, ঠিক আছে? দেখো তো আসলেই হয় নাকি এন্ড গেট। এখন তোমার এই জায়গাটার ভোল্টেজটা কি স্লাইটলি পজিটিভ হবে না? বায়াসিং কন্ডিশন তুমি যদি চিন্তা করতে চাও, এখানে 5 ভোল্ট, 0 থেকেও লাগানো নাই, এখানে একটা আর, সো কারেন্ট ফ্লো করলে এটা 5 ভোল্টের কাছাকাছি কোনো একটা ভোল্টেজ হবে বা এরকম কিছু একটা হবে। তো এখন যদি তুমি এখানে 0 ভোল্ট অ্যাপ্লাই করো তাহলে এখানে কন্ডাকশন হবে কি হবে না? বিয়েতে যদি 0 ভোল্ট দাও রিভার্স বায়াস না ফরওয়ার্ড বায়াস হবে?
কি হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? প্রথমটার অ্যান্সার ফরওয়ার্ড কি? ব্যাস। রাইট, ফরওয়ার্ড বায়াস হবে, কারণ কি এটার ভোল্টেজ তো বিগার দেন দিস ওয়ান, রাইট? সো এটার ক্ষেত্রে এটা হবে ফরওয়ার্ড বায়াস। তারপর এটার ক্ষেত্রে কি হবে বলো তো? হুম, রাইট। এখন তুমি দেখো এইটার ক্ষেত্রে কি হচ্ছে, 0 ভোল্ট হলে এখানে একটা পজিটিভ আছে, সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে 0 ভোল্ট থাকলে আর এইখানে যদি তোমার 5 ভোল্ট থাকে তাহলে কি হলো, এটা এটার চেয়ে বড় না, তাহলে তো রিভার্স বায়াস। তাহলে এই সব ক্ষেত্রে এগুলা রিভার্স বায়াস হবে। এখন এইটার ক্ষেত্রে কি হবে, দুইটাই যদি 5 ভোল্ট হয়? এটা কেউ বলতে পারবে এই লাস্টেরটা কি হবে? ম্যাম রিভার্স গুড বায়াস হবে। হবে। লাস্টেরটার ক্ষেত্রে দুইজনই রিভার্স বায়াসড হবে। দুইজনই রিভার্স বায়াসড হলে এখানকার ভোল্টেজ কত হবে? 5 5 রাইট। এখানে তো কারেন্ট যাচ্ছে 0, কারণ এরা সবাই হচ্ছে গিয়ে কোনো পাতই নাই, এরা সবাই ওপেন ওপেন হয়ে গেল না। 5 ভোল্ট, এরকম 5 ভোল্ট 5 ভোল্ট থাকলে এই জায়গাটায় হচ্ছে গিয়ে এরা সবাই রিভার্স বায়াস। দের ইজ নো পাথ টু গ্রাউন্ড। নো পাথ টু গ্রাউন্ড মানে তোমার ভোল্টেজ হচ্ছে গিয়ে কারেন্ট হচ্ছে গিয়ে 0, এখান দিয়ে কোথাও যাওয়ার জায়গা নাই। আর তখন তোমার ভোল্টেজটা হবে এই জায়গার ভোল্টেজটা এখানেই স্টাক, তাই 5 ভোল্ট। তাহলে দিস ওয়ার্কস লাইক অ্যান এন্ড গেট। তো এটা তোমার অর গেট হলো, এন্ড গেট হলো। এখন তোমাকে আমি যদি বলি ঠিক আছে খুব ভালো, তুমি এন্ড গেট অর গেট বানাইলে, আমাকে এরকম একটা গেট বানাই দাও। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, করো। আমরা এই সার্কিটটাকে কোথাও আর্থিং করি না কেন? এখানে তো তুমি ভোল্টেজ দিবা, ওখান দিয়ে আর্থিং হয়ে যাবে। ধর এখানে তুমি যদি 5 ভোল্ট দাও, তাহলে এই যে এরকম হবে সার্কিটটা আলটিমেটলি দেখতে। মনে করো আমি এখানে 5 ভোল্ট দিলাম, তাহলে এখানে এরকম করে সার্কিটটা আসলে দেখতে এরকম। হ্যাঁ, 5 ভোল্ট, এটা বিবি, এটা বিএ, ঠিক আছে? এরকম দেখতে আসলে। এবার কি বেটার লাগছে দেখতে? আর্থিং ছাড়া মনে হয় খারাপ লাগছিল দেখতে, মনে হচ্ছিল ভেসে বেড়াচ্ছে, তাই না? তা আসলে তো সার্কিটটা এরকম দেখতে, যেখানে এখানে তুমি একটা ভোল্টেজ দিবা। আচ্ছা, একটু সুন্দর করে আঁকি। এখন ডাজ ইট মেক লুক বেটার? এরকম হবে, 0 হলে একটা হবে, 5 হলে আরেক রকম হবে। আর্থিং আছে, আর্থিং ছাড়া তো আসলে আমাদের ইয়েস কোনো ম্যাম, কারেন্ট ইয়েস ফ্লো ম্যাম, হবে না, একদম। ঠিক আছে? এরকম হবে। এখন তুমি তোমরা দেখো এটাকে কি করে ইমপ্লিমেন্ট করবা। গিভেন এটা এন্ড এটা, এখন এটা ডিজাইন করো তো কিরকম হতে পারে। এটা আর এটা দেওয়া আছে, এই দুইটা মিলায় এটা বানানোর চেষ্টা করতে পারবে? কেমন হওয়া উচিত? কেউ পেরেছো? আচ্ছা, এটা করা কি সম্ভব দেখো তো, আমি যদি এইভাবে আঁকি, দেখো তো লজিকটা অ্যানালাইজ করা যাচ্ছে নাকি। এরকম করে যদি আমি আঁকতাম সার্কিটটা,
দেখো তো তোমরা এই সার্কিটটা এইটা কাজ করাতে পারে নাকি, এরকম করে কাজ করে নাকি, এটা তোমরা চেক করবা কিভাবে যে এই কাজটা এখানে হচ্ছে, কেমন করে চেক করবে? রাইট, সো তোমার প্রথমে এইটার ট্রুথ টেবলটা দেখতে হবে, তাই না? এটার নর্মাল লজিক ট্রুথ টেবল দেখবা তুমি, এ বি সি ওয়াই 0 0 0 0 0 1 এরকম করে এটার কি হয় দেখবা। তারপর যেটা দেখবা এইটার কন্ডিশন গুলা এই ভোল্টেজ আকারে দিলে তোমার এটা স্যাটিসফাই করছে নাকি, স্যাটিসফাই যদি করে দেখবা ঠিক আছে হইছে, আর না হলে হয় নাই। তো এখন তুমি যেহেতু এন্ড গেট অর গেট দুইটাই কি করে ইমপ্লিমেন্ট করতে হয় পারো, তাহলে তোমরা এখন তোমাদেরকে যদি কোনো কমপ্লিকেটেড লজিক ফাংশন বলা হয় যে ডায়োড দিয়ে ইমপ্লিমেন্ট করো, মনে করো তুমি তুমি এখন আর কিছু পারো না, তুমি হুম বলো। ও সরি, এই যে এখানে বিসিটা তো আমি আঁকতেই ভুলে গিয়েছি। এই যে এবার কি হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে ভিসি, এখানে ভিসি আছে, এই টার্মিনালটাতে তুমি আসলে পাবে এ প্লাস বি, তাই না? এটার আউটপুট কি ছিল? এ প্লাস বি। আর এইটার সাথে এখন আমাদের অর এন্ড করতে হবে সি, সো এন্ড করার সার্কিট কি এটা? সো এইভাবে তুমি সার্কিটটা বানাতে পারো। তারপর ধরো আমি যদি এটা না দিয়ে আরো কমপ্লিকেটেড কিছু দেই, এ ডট সি প্লাস বি ডট ডি টাইমস সামথিং এলস, আমার যা ইচ্ছা তাই একটা কিছু বানাই দিলাম। এখন তুমি এগুলো সব এগুলার দুই তিনটা করে শাখা প্রশাখা বের করে তোমরা এগুলা ইমপ্লিমেন্ট করতে পারার কথা। হ্যাঁ, তো তোমরা এটা একটু দেখো যে এটা হচ্ছে গিয়ে আইডিয়াল ডায়োড দিয়ে আমরা কি করে সার্কিট বানাতে পারি, সার্কিটটা কিভাবে কাজ করবে অ্যানালাইজ করতে পারি। এখন তোমার নর্মাল মনে করো আমরা যে কেভিএল কেসিএল নোডাল অ্যানালিসিস এসব করতাম, সেখানে যদি হঠাৎ করে কেউ একটা ডায়োড ঢুকায় দেয়, আমরা তাহলে হোপফুলি সেটাও করতে পারবো, এই যে আমাদের রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস কন্ডিশন করে। সো এটা হচ্ছে গিয়ে আইডিয়াল ডায়োড ক্যারেক্টারিস্টিক্স। আজকে যেটা দেখলাম যে আইডিয়াল ডায়োড যদি থাকে তোমার সার্কিটে, সেটার টার্মিনাল ক্যারেক্টারিস্টিক কিভাবে ধরে তুমি করবে। কিন্তু আসলে জিনিসটা তো আইডিয়াল না, তাই না? এরকম করে শর্ট সার্কিট আর এরকম করে ওপেন সার্কিট তো আসলে হবে না, এটার মধ্যে আরেকটু ফিজিক্স আছে, এবং তারপর আমাদের একটু ইকুয়েশনও দেখা লাগবে যে এই ভি ইজ ইকুয়াল টু আইআর টা ডায়োডের ক্ষেত্রে কিরকম ইকুয়েশন দিয়ে আমরা মডেল করব, যেটা আমার ফাইনাল সার্কিটে গিয়ে লাগবে, সেটাও আমরা দেখব, সেটা আমরা নেক্সট ক্লাসে করব। বাট আজকের ক্লাসে আমরা দেখেছিলাম আইডিয়াল ডায়োড। এখন আমাদের আসল ডায়োড যদি এক্স্যাক্টলি এভাবে কাজ করে না, তাহলে আমরা আইডিয়াল ডায়োড কেন দেখলাম, আইডিয়াল ডায়োডের এটা কেন ইম্পর্টেন্ট, মানুষ এটা করে। এখন যখন আমরা কমপ্লিকেটেড সার্কিট করি তখন এটা তোমাকে কেউ কোয়েশ্চেন করতে পারি যে এসব আইডিয়াল ডায়োড দিয়ে কি হবে, জীবনে কোনো কিছু তো আইডিয়াল না, কোনো কিছুর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ জিরো হতে পারে না, এসব তো শুনছি, তাহলে কেন আইডিয়াল ডায়োড করছি? আইডিয়াল ডায়োড করার মেইন উদ্দেশ্য হলো যখন সার্কিট ডিজাইনাররা একটা সার্কিট বানায় তখন সবকিছু তাড়াতাড়ি অ্যানালাইজ করার জন্য, ফাংশনটা ঠিক মতন কাজ করছে কিনা এইটা বোঝার জন্য আইডিয়াল মডেল দিয়ে আগে কাজ করে। এখন তুমি এন্ড গেট বানাতে চাচ্ছ, হয়ে গেল অর গেট, তুমি ডায়োডটাকে যদি উল্টা করে লাগাও তাহলে ওই ডায়োডের ডিটেল ফিজিক্স দিয়ে আমি কি করব, তোমার তো সার্কিটই আসলে কাজ করবে না। সো তাড়াতাড়ি যাতে আমি ছোটখাটো সার্কিট ডিজাইন করে ফেলতে পারি, ওটার আউটপুটটা যেন ঠিক মতন দেয় সেটা গ্যাস করার জন্য আইডিয়াল ডায়োড ক্যারেক্টারিস্টিক্স খুবই প্রয়োজনীয়। আর ওয়ান থিং আবার এখানে কিছু কথাবার্তা বলি, সেটা হচ্ছে গিয়ে এই আইডিয়াল ডায়োড একটা নন লিনিয়ার ডিভাইস। দেখো এখানকার আইভি ক্যারেক্টারিস্টিক্স কি, লিনিয়ার না, এটা তো লিনিয়ারলি বাড়ছে কমছে, সো দিস ইজ আ লিনিয়ার ডিভাইস। আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে বলা হয় এটা একটা নন লিনিয়ার ডিভাইস। ঠিক আছে, এটার ক্যারেক্টারিস্টিক্সটা যেহেতু নন লিনিয়ার তাই এটাকে বলে নন লিনিয়ার ডিভাইস। তোমরা বই পড়লেই দেখবা বিভিন্ন জায়গায় লেখা আছে ডায়োড হচ্ছে একটা নন লিনিয়ার ডিভাইস, নন লিনিয়ার ডিভাইস।
তো নন লিনিয়ার বলতে আসলে কি বোঝায়? ওটার আইভি ক্যারেক্টারিস্টিক্স অর টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স লিনিয়ার না। এটা আবার পিস ওয়াইজ লিনিয়ার হতে পারে, ধরো এটা তো একটা 0 আর এটা হচ্ছে হোয়াট এভার ভ্যালু ইট ইজ, তো এটা আলাদা আলাদা ভেঙে ভেঙে দেখলে হয়তো বা লিনিয়ার, সেজন্য এটাকে মাঝে মাঝে পিস ওয়াইজ লিনিয়ারও বলা হয়। বাট ইন জেনারেল দিস ইজ আ নন লিনিয়ার and this is a linear IV characteristics. ঠিক আছে, তো আজকের পড়া আমাদের কি এইটুকুই। তোমরা বইয়ের এক্সাম্পল আর পিছে কিছু অঙ্ক থাকলে ওটা করে দেখতে পারো টু নো ইফ ইউ আন্ডারস্টুড দিস মেটেরিয়াল। তোমাদের আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ, কালকে আবার দেখা হবে। ভালো থেকো তোমরা। Thank you, ma'am. You're welcome.